তোদের জঙ্গলে না একটা বুনো জানোয়ার আছে জানিস? গাড়ি করে স্টেশনে যাওয়ার পথে বলল চিত্রকর ক্যানিংহ্যাম। এতটা পথ আসতে সে শুধু এই একটা মন্তব্যই করল, কিন্তু ভ্যানশিল অনর্গল কথা বলতে থাকায় তার সঙ্গীর নীরবতা তেমন একটা কানে বাজেনি। দু একটা ছিটকে আসা খ্যাঁকশিয়ালা স্থায়ী বাসিন্দা কয়েকটা বেজি, এর চেয়ে ভয়ঙ্কর কোনো জন্তু নেই, ভ্যানশিল বলল। তার চিত্রকর বন্ধু কোনো জবাব দিল না। বুনো জানোয়ার বলতে তুই কি বলতে চাইছিস? পরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভ্যানশিল জানতে চাইল। কিছু না, আমার যত উদ্ভট কল্পনা। ওই তো ট্রেন এসে গেছে, ক্যানিংহ্যাম বলল। সেই দিন বিকেলে রোজকার অভ্যেস মতো ভ্যানশিল নিজেদের জঙ্গল এলাকায় উদ্দেশ্যহীন ভ্রমণে বেরিয়ে পড়ল। তার পড়ার ঘরে খড়ে ঠাসা একটা সারসের মূর্তি আছে এবং বহু বুনো ফুলের নামও ভ্যানশিল জানে। সুতরাং তার পিসি যে তাকে এক বিরাট প্রকৃতিবিদ বলে পরিচয় দেন, তার সামান্য হলেও যুক্তি আছে। মোটের ওপর পায়ে হেঁটে বেড়াতে ভ্যানশিলের জুড়ি মেলা ভার। চলার পথে যা কিছু চোখে পড়ত সেগুলো মনের খাতায় টুকে নেওয়া ছিল তার স্বভাব। এর কারণ বর্তমান বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করা নয়, বরং পরে মজলিসে আলোচনার বিষয়বস্তু যোগানো। আজকের এই বিকেলে ভ্যানশিলের যা নজরে পড়ল তা অন্যান্য দিনের সাধারণ অভিজ্ঞতার অনেকটাই বাইরে। এক গভীর পুকুরের উপরে ঝুল বারান্দার মতো এক মসৃণ পাথরের টাকে ওক গাছের ঝোপের ফাঁকে শুয়ে রয়েছে বছর 16 একটা ছেলে। বিকেলের রোদে নিজের ভিজে বাদামি শরীরটা রাজকীয় বিলাসে শুকিয়ে নিচ্ছে। সদ্য স্নানের কারণে ওর ভিজে চুল দুভাগ হয়ে মাথার সঙ্গে লেপ্টে রয়েছে, আর হালকা বাদামি চোখ দুটো এত হালকা যে চিতাবাঘের মতো দপদপ করে জ্বলছে। অলস অথচ তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে চেয়ে রয়েছে সে ভ্যানশিলেরই দিকে। এ যেন এক অপ্রত্যাশিত অপচ্ছায়া। ভ্যানশিল আবিষ্কার করল কথা বলার আগেই বিস্ময়করভাবে সে ব্যস্ত হয়ে পড়েছে গভীর চিন্তায়। এই বুনো ছেলেটা এলো কোত্থেকে? মাস দুয়েক আগে ঘানিওয়ালার বউয়ের একটা বাচ্চা হারিয়ে গেছে। সকলের ধারণা ঘানির চাকার ধাক্কায় কোথাও ছিটকে পড়ে গিয়ে থাকবে ছেলেটা, কিন্তু সেটা তো নিতান্তই বাচ্চা ছিল, এরকম বড় সড়ো কিশোর তো নয়। এই খোকা, এই কি করছো ওখানে? ভ্যানশিল জানতে চাইল। দেখে বুঝতে পারছো না, রোদ পোহাচ্ছি, ছেলেটা জবাব দিল। থাকো কোথায়? এখানে, এই জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেউ থাকে নাকি? বলল ভ্যানশিল। এই জঙ্গলটা দারুণ, বলল ছেলেটা, কণ্ঠস্বরে সামান্য উৎসাহের ছোঁয়া। হ্যাঁ, সে না হয় দারুণ, কিন্তু রাতে ঘুমোও কোথায়? রাতে তো আমি ঘুমোই না, তখনই তো আমার যত কাজ পড়ে। একটা অস্বস্তিকর অনুভূতি ভ্যানশিলের মনে ক্রমে জায়গা করে নিতে লাগলো। সে বেশ বুঝতে পারল একটা রহস্যের সমাধানকে আঁকড়ে ধরতে গিয়ে সেটা কৌশলে তাকে এড়িয়ে যাচ্ছে। তা তুমি কি খাও? সে জানতে চাইল। মাংস খাই হে, মাংস, কাঁচা মাংস। ছেলেটা ধীরে ধীরে শব্দগুলো উচ্চারণ করল, যেন প্রতিটা শব্দের স্বাদ জিভে পরখ করে দেখল। মাংস? তা কিসের কাঁচা মাংস খাও? জানতে যখন চাইছো, বুনো খরগোশ, তারপরেতে মুরগি, হাঁস, সময়কালে ভেড়ার ছানা, আর পেলে পরে মানুষের এক আধটা বাচ্চা কাচ্চা। আসলে রাত্রিরে ওদের বাড়িতে বন্ধ করে রাখে কি না, আর সেই সময়টাতেই তো আমি শিকারে বেরোই। শেষ মানুষের বাচ্চা খেয়ে দেখেছি প্রায় মাস দুয়েকের ওপর হয়ে গেল। শেষ মন্তব্যের তামাশাটুকু গায়ে না মেখে ভ্যানশিল আলোচনাকে শিকারের প্রসঙ্গে নিয়ে আসতে চাইল। তুমি খরগোশ ধরে খাও বলছো, কিন্তু এ কথা কে বিশ্বাস করবে? এই পাহাড়ি এলাকায় খরগোশ ধরা কিন্তু অত সহজ কাজ নয়। রাতে আমি 4 পায়ে শিকার ধরি। মোটামুটি এই রকম একটা রহস্যময় উত্তর পাওয়া গেল। তার মানে কুকুর সঙ্গে নিয়ে শিকারে বেরো? অনিশ্চিত সুরে বলল ভ্যানশিল।
ছেলেটা ধীরে ধীরে গড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ল। এক অপার্থিব হাসিতে ফেটে পড়ল সে হাসিতে কিছুটা হিংস্র ছাপ কি ভ্যানশিলের নজরে পড়ল। আমার মনে হয় কোনো কুকুরই আমার কাছে আসার জন্য ছটফট করবে না, তার উপর আবার রাত্রিরে। ভ্যানশিল ক্রমে অনুভব করতে লাগলো এই অদ্ভুত চোখ ও অদ্ভুত কথার মালিক বাচ্চা ছেলেটার মধ্যে নিঃসন্দেহে অলৌকিক কোনো রহস্য রয়েছে। জঙ্গলের মধ্যে ভাবে এই যে একা ঘোরো, তা তোমাকে তো থাকতে দেওয়া যায় না বাবা, শাসনের সুরে বলল ভ্যানশিল। তোমার বাড়িতে নিয়ে যাওয়ার চেয়ে তুমি হয়তো আমাকে এখানেই রেখে যেতে চাইবে, ছেলেটা বলল। ভ্যানশিলের পরিপাটি করে সাজানো বাড়িতে এই উলঙ্গ বুনো পশুটার উপস্থিতি কল্পনা করতে কেমন ভয় হয়। তুমি না গেলে কিন্তু আমি জোর করে নিয়ে যাব, বলল ভ্যানশিল। বিদ্যুৎ ঝলকের মতো ঘুরে ছেলেটা পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে এপারে ভ্যানশিলের কাছে এসে ওর ভিজে চকচকের দেহটা লাফিয়ে উঠল। একটা ভোঁদরের পক্ষে এই ধরনের কার্যকলাপ হয়তো স্বাভাবিক, কিন্তু একটা ছেলের পক্ষে ভ্যানশিলের মনে হলো এ আচরণ রীতিমতো চমকে দেওয়ার মতো। অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছোতে গিয়ে সে পিছলে পড়ে গেল। আগাছা ভরা পিছল পুকুরের পাড়ে প্রায় শোয়া অবস্থায় নিজেকে সে আবিষ্কার করল এবং বাঘের মতো হলদে চোখ দুটো তার চোখের খুব কাছেই স্থির। একরকম সহজ প্রবৃত্তি বসেই তার হাত উঠে এলো গলার কাছে, হয়তোবা আত্মরক্ষার তাগিদে। ছেলেটা আবার হাসল। এবারের হাসিতে কর্কশ হিংস্র ভাব অত্যন্ত প্রকট, কিন্তু পর মুহূর্তে বিস্ময়কর ক্ষিপ্রতায় বিদ্যুৎ ঝলকের মতো একটা বুনো ঝোপের ভেতরে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল সে। আশ্চর্য, কি অদ্ভুত জন্তুরে বাবা, সোজা হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মন্তব্য করল ভ্যানশিল। তার মনে পড়ল ক্যানিংহ্যামের কথা। তোদের জঙ্গলে একটা বুনো জানোয়ার আছে জানিস? ধীর পায়ে বাড়ির পথে রওনা হলো ভ্যানশিল। এই অবাক করে বন্য কিশোরটির অস্তিত্বের কারণ যোগাতে পারে এমন সব বিভিন্ন স্থানীয় ঘটনা মনে মনে যাচাই করে দেখতে লাগলো। সম্প্রতি যে কোনো কারণেই হোক জঙ্গলের শিকারের সংখ্যা বেশ কমে এসেছে। লোকজনের খামার থেকে গৃহপালিত পশু চুরি যাচ্ছে। খরগোশ রহস্যময়ভাবে হয়ে উঠছে দুর্লভ, এবং এ নালিশও তার কানে এসেছে যে পাহাড় থেকে ভেড়ার ছানা কে বা কারা প্রায় তুলে নিয়ে যাচ্ছে। এই কি সম্ভব যে এই বুনো ছেলেটা একটা চতুর শিকারী কুকুর নিয়ে সত্যি শিকার করে বেরোচ্ছে? ও বলেছে রাতে ও 4 পায়ে শিকার করে, কিন্তু আবার এরকম অদ্ভুত ইঙ্গিত দিয়েছে যে কোনো কুকুর ওর সঙ্গে আসতে চাইবে না, তার উপর নাকি রাতে। না, ব্যাপারটা নিঃসন্দেহে রহস্যময়। গত মাসে ঘটে যাওয়া বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো মনে মনে নাড়াচাড়া করতে লাগলো ভ্যানশিল, এবং পর মুহূর্তে সে চলার পথে ও অনুমান প্রক্রিয়ায় থমকে দাঁড়ালো। মাস 2 আগে ঘানিওয়ালার যে বাচ্চা ছেলেটা হারিয়ে গিয়েছিল, সকলের বিশ্বাস সে ঘানির ধাক্কায় কোথাও ছিটকে গিয়ে পড়েছে। কিন্তু ছেলেটার মা বরাবর বলে এসেছে যে বাড়ির পিছনের দিকের ওই পাহাড়ের অংশ থেকে একটা আর্ত চিৎকার তার কানে এসেছে। এই নিতান্তই অবিশ্বাস্য, কিন্তু এই বুনো ছেলেটা ওরকম শিউরে ওঠা ভয়ঙ্কর মন্তব্য না করলেও পারত যে মাস 2 আগে শেষ মানুষের বাচ্চার মাংস সে খেয়েছে। ঠাট্টা করেও এ ধরনের বুক কাঁপানো মন্তব্য করা অন্তত ঠিক নয়। স্বভাব বিরুদ্ধভাবে তার আবিষ্কারের কথা সবাইকে বলে বেড়ানোটা সমীচীন মনে করল না ভ্যানশিল। যাজকপল্লীর উপদেষ্টা ও শান্তিরক্ষার শাসক হয়েও সে তার এলাকায় একটা সন্দেহজনক চরিত্রের প্রাণীকে আশ্রয় দিয়েছে, এ কথা জানাজানি হলে তার পদমর্যাদার যথেষ্ট ক্ষতি হবে। এমন সম্ভাবনাও রয়েছে যে হারানো ভেড়া ও গৃহপালিত পশুর জন্য তারই বাড়িতে মোটা আকারের ক্ষতিপূরণের বিল এসে হাজির হবে। সেদিন রাতে খাওয়ার টেবিলে ভ্যানশিল অস্বাভাবিক চুপচাপ রইল। কি রে, তোর মুখে কথা নেই কেন? তার পিসি বললেন।
লোকে ভাববে যেন এইমাত্র কোনো নেকড়ে বাঘ দেখে এসেছিস। এই পুরনো প্রবাদটা ভ্যানশিলের অপরিচিত হওয়ায় তার কাছে কথাটা নিতান্তই নির্বোধ মনে হলো। যদি সে নিজের এলাকায় কোনো নেকড়ে বাঘই দেখত, তাহলে সেই বিষয় নিয়ে তার জিভ এই মুহূর্তে অত্যধিক ব্যস্ত হয়ে পড়ত। পরদিন সকালে প্রাতঃরাশের সময় ভ্যানশিল স্পষ্ট বুঝতে পারল গতকালের ঘটনার অস্বস্তিকর অনুভূতি তার মন থেকে পুরোপুরি মিলিয়ে যায়নি। সে ঠিক করল ট্রেনে চড়ে পাশের শহরে যাবে। ক্যানিংহ্যামকে খুঁজে বের করে তার কাছ থেকে জানবে সত্যি সত্যি কী দেখে সে মন্তব্য করেছিল। তোদের জঙ্গলে একটা বুনো জানোয়ার আছে জানিস? এই সিদ্ধান্ত নেওয়ার পর ভ্যানশিলের মনে স্বাভাবিক খুশির ভাব আংশিক ফিরে এলো এবং নিত্যকার সিগারেটটি ধরানোর জন্য প্রত্যুষ কক্ষের দিকে রওনা হতে হতে এক কলি আনন্দের সুর তার ঠোঁটে গুনগুন করে উঠল। কিন্তু ঘরে ঢুকতেই সেই সুরের কলি আকস্মিকভাবে রূপ নিল ধর্মীয় প্রার্থনায়। গদি আঁটা সোফার ওপরে স্বাভাবিক সৌষ্ঠবের নিখুঁত বিশ্রামের ভঙ্গিতে হাত পা ছড়িয়ে শুয়ে আছে জঙ্গলের সেই ছেলেটা। শেষবার ভ্যানশিল যেমন দেখেছিল তার চেয়ে ওর শরীর এখন শুকনো, তবে সাজ পোশাকে অন্য কোনো পরিবর্তন নজরে পড়ল না। কোন সাহসে তুমি এখানে এসেছো? ভয়ঙ্কর সুরে প্রশ্ন করল ভ্যানশিল। তুমিই তো বলেছিলে জঙ্গলে একা একা না থাকতে। শান্ত স্বরে ছেলেটা বলল। হ্যাঁ বলেছি, কিন্তু এখানে তোমাকে আসতে বলিনি। যদি আমার পিসি দেখে ফেলতো। এবং সেই বিপর্যয়কে রোধ করতে অনাহত অতিথিকে তড়িঘড়ি মর্নিং পোস্টের ভাঁজের আড়ালে লুকিয়ে ফেলতে চাইল ভ্যানশিল। ঠিক সেই মুহূর্তেই তার পিসি ঘরে এসে ঢুকল। আহা, এই বেচারা ছেলেটা পথ হারিয়ে ফেলেছে, এমনকি স্মৃতিশক্তিও। ও যে কে কোত্থেকে এসেছে কিছুই বলতে পারছে না। মরিয়া হয়ে ব্যাখ্যা করল ভ্যানশিল। আশঙ্কিত নজরে এক পলক তাকালো নিরাশ্রয় প্রাণীটির দিকে। ওর অন্যান্য জান্ত প্রবণতার সঙ্গে অসুবিধেজনক সরলতা এই মুহূর্তেও যোগ করবে না তো? মিস ভ্যানশিল ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। ওর ভেতরকার জামা কাপড়ে নিশ্চয়ই ময়লা লেগেছে, তিনি অনুমান করলেন। হ্যাঁ পিসিমা, সেসবের বেশিরভাগই ওর খোয়া গেছে, ভ্যানশিল বলল, একই সঙ্গে ক্ষিপ্ত হাতে মর্নিং পোস্টকে জায়গা মতো ধরে রাখার চেষ্টা করতে লাগল। একটি উলঙ্গ নিরাশ্রয় শিশুর আবেদন মিস ভ্যানশিলের কোনো পথহারা বিড়ালছানা কিংবা পরিত্যক্ত কুকুরছানার মতোই উষ্ণ মনে হল। ওর জন্য আমাদের যথাসাধ্য করা উচিত, তিনি সিদ্ধান্তের সুরে বললেন, এবং অল্প সময়ের মধ্যেই স্থানীয় যাজকের বাড়িতে লোক পাঠিয়ে ছেলেটার জন্য জামা প্যান্ট ইত্যাদি আনানো হলো। পরিষ্কার পোশাকে ফিটফাট হয়ে ছেলেটার অপার্থিব রহস্যময় চরিত্র ভ্যানশিলের চোখে কিছুটা প্রশমিত হলো। কিন্তু তার পিসির মতে ছেলেটা নাকি দারুণ মিষ্টি। ওর আসল পরিচয় না জানা পর্যন্ত ওকে একটা নাম দিতে হবে, তিনি বললেন। ওর নাম হোক গ্যাব্রিয়েল আর্নেস্ট। এটা কিন্তু বেশ চমৎকার নাম, বল? ভ্যানশিল অমত করল না, কিন্তু মনে মনে তার সন্দেহ রয়ে গেল যে সত্যিকারের একটা সুন্দর নিষ্পাপ শিশুকে এ নাম আদৌ দেওয়া হচ্ছে কিনা। ছেলেটা বাড়িতে পা রাখা মাত্রই ভ্যানশিলের বড়সড় স্পেনিয়েলটা ছুটে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং শত ডাকাডাকি সত্ত্বেও ফিরে না এসে বাগানের উপারে দাঁড়িয়ে কাঁপছে আর কেউ কেউ করে ডাকছে। যে ক্যানারি পাখিটা 24 ঘন্টা ভ্যানশিলের মতো প্রাণপাত পরিশ্রমে কিচিরমিচির করে, সে এখন ভয়ার্থ সুরে থেকে থেকে কিচকিচ করছে। এই ঘটনাগুলো ভ্যানশিলের আশঙ্কা আরও জোরদার করল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্যানিংহ্যামের সঙ্গে আলোচনা করার জন্য তার মনটা ছটফট করে উঠল। স্টেশনে যখন সে রওনা হচ্ছে, তখন তার পিসি গ্যাব্রিয়েল আর্নেস্টকে বুঝিয়ে দিচ্ছেন যেসব বাচ্চারা আজ বিকেলে তার সানডে স্কুলে পড়তে আসবে তাদের চায়ের সময় কিভাবে ভুলিয়ে রাখতে হবে। ক্যানিংহ্যাম প্রথমটায় তেমন মুখ খুলতে চাইল না।
আমার মা মাথার গোলমালে মারা গেছেন, সে বুঝিয়ে বলল। সুতরাং তুই বুঝতেই পারবি ভয়ঙ্কর রকম অবাস্তব কোনো ঘটনাও চোখে দেখে বা দেখেছি ভেবে কেন সে নিয়ে আমি কোনো রকম আলোচনা করতে চাই না। আহা, আমি বুঝতে পারছি, কিন্তু তুই দেখেছিসটা কি সেটা তো বল। ভ্যানশীল নাছোড়বান্দা, আমি যা দেখেছি তা এতই অস্বাভাবিক যে সত্যিকারের কোনো সুস্থ মানুষ তাকে প্রকৃত মর্যাদার ঘটনা দিতে চাইবে না। তোর ওখান থেকে যেদিন চলে আসি তার আগের দিন সন্ধ্যায় তোদের বাগানের দরজার কাছে কতগুলো আগাছা ঝোপের আড়ালে আমি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম অস্ত যাওয়া সূর্যের মিলিয়ে আসা আলো। হঠাৎ একটা উলঙ্গ কিশোরের দিকে আমার চোখ পড়ল, জানিস। ভাবলাম হয়তো আশেপাশের কোনো পুকুর টুকুরে স্নান করে এসে থাকবে। ছেলেটাও খোলা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। ওর দাঁড়ানোর অদ্ভুত বন্য ভঙ্গিটা আমাকে বেশ মুগ্ধ করল। তক্ষুনি ঠিক করলাম ওকে আমার মডেল করব। ছেলেটাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তেই সূর্য অস্তে গেল পাহাড়ের আড়ালে, আর সমস্ত কমলা আর গোলাপি রং সামনের প্রাকৃতিক দৃশ্য থেকে মুছে গেল। পড়ে রইল ধূসর ঠান্ডা ছায়া। আর ঠিক ওই একই মুহূর্তে ঘটল একটা আশ্চর্য ঘটনা। ছেলেটাও অদৃশ্য হয়ে গেল। কি? অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল? উত্তেজিতভাবে জানতে চাইল ভ্যানশীল। না না, সেটাই তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, চিত্রকর উত্তর দিল। খোলা পাহাড়ের ঠিক যে জায়গাটায় 1 সেকেন্ড আগেও ছেলেটা দাঁড়িয়েছিল, এখন সেখানে দাঁড়িয়ে একটা বিশাল নেকড়ে, গায়ের রং কালচে, সদন্ত ঝকঝক করছে, হলদে চোখ দুটো নৃশংসতায় ভরা। তুই হয়তো ভাববি, কিন্তু ভ্যানশীল চিন্তা ভাবনা জাতীয় তুচ্ছ বিষয় এতটুকু সময় নষ্ট করল না। সে ততক্ষণে উল্কা গতিতে গাড়ি ছুটিয়ে দিয়েছে স্টেশনের দিকে। টেলিগ্রাম করার পরিকল্পনা সে মন থেকে উড়িয়ে দিল। গ্যাব্রিয়েল আর্নেস্ট একটা মানুষ নেকড়ে, এই বলে যদি খবর পাঠানো হয় তাহলে অবস্থার গুরুত্ব এতটুকুও বোঝানো যাবে না, কারণ তার পিসি হয়তো ভাবেন সেটা একটা সাংকেতিক খবর, যার অর্থ বের করার চাবিকাঠি ভ্যানশীল তাকে দিতে ভুলে গেছে। ভ্যানশীলের মনে একটাই আশা, যে সূর্যাস্তের আগে সে হয়তো বাড়িতে পৌঁছতে পারবে। ট্রেন যাত্রার শেষ স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য যে গাড়িটা সে ভাড়া করেছিল সেটা অত্যন্ত ঢিমে তালে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলল। ডুবে আসা সূর্যের আলোয় রাস্তা এখন গোলাপি ও লাল রঙের খেলায় মত্ত। সে বাড়িতে পৌঁছে দেখল তার পিসি পুরোপুরি তৈরি হয়নি এমন কিছু আচার আর কেক শেলফে তুলে রাখছেন। গ্যাব্রিয়েল আর্নেস্ট কোথায় গো? সে প্রায় চিৎকার করে উঠল। কে গ্যাব্রিয়েল? ওই টুপদের বাচ্চাটাকে বাড়িতে পৌঁছে দিতে গেছে রে। তার পিসি বললেন, দেরি হয়ে যাচ্ছে দেখে ভাবলাম বাচ্চাটাকে একা একা ছেড়ে দেয়া ঠিক না, বুঝলি? সূর্যটা দেখ কি সুন্দর লাগছে। পশ্চিমের আকাশের রক্তিম ছটা ভ্যানশীলের নজর এড়ায়নি, কিন্তু সেই সৌন্দর্য আলোচনার জন্য সে অপেক্ষা করল না। অস্বাভাবিক তীব্র গতিতে সরু পথ ধরে সে ছুটে চলল টুপদের বাড়ির দিকে। খোলা পাহাড় ধীরে ধীরে ওপরে উঠে গেছে। দিগন্তে নিষ্প্রভ সূর্যের সামান্য অংশ এখনো দেখা যাচ্ছে। সামনের মোড়টা ঘুরলেই হয়তো ওদের দেখা পাওয়া যেতে পারে। ঠিক সেই মুহূর্তে পরিবেশ থেকে সমস্ত রং পলকে অদৃশ্য হলো। এক দ্রুত কাঁপুনি দিয়ে ধূসর আলো প্রকৃতির বুকে জাঁকিয়ে বসল। ভ্যানশীলের কানে এলো এক তীক্ষ্ণ আর্ত চিৎকার। সে থমকে দাঁড়িয়ে পড়ল। এরপর টুপ ছেলেটাকে কিংবা গ্যাব্রিয়েল আর্নেস্টকে আর দেখা যায়নি। তবে শেষোক্তজনের ছিঁড়ে যাওয়া জামা কাপড় পথের ওপরে পাওয়া গিয়েছিল। সে সময় ভ্যানশীল ও অন্যান্য শ্রমিক যারা আশেপাশে ছিল তারা সকলেই এক বাক্যে বলেছে, যে জায়গাটায় জামাকাপড়গুলো পাওয়া গিয়েছিল ঠিক তার কাছ থেকেই একটা বাচ্চাকে ভীষণ জোরে চিৎকার করে উঠতে শোনা গেছে। সুতরাং ধরে নেওয়া হয় যে টুপ বাচ্চাটা প্রথমে জলে পড়ে গিয়েছিল,
তখন গ্যাব্রিয়েলা আর্নেস্ট জামা কাপড় খুলে জলে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। মিসেস স্টোপ তার বাকি 11টি ছেলে মেয়ে নিয়ে নির্বিকারে শোকমগ্ন হলেন, কিন্তু মিস ভ্যানশিল তার কুড়িয়ে পাওয়া ছেলের শোকে সত্যি মুষড়ে পড়লেন। তার উদ্যোগেই যাজকপল্লীর গির্জায় একটা পেতলের স্মৃতিফলক লাগানো হলো, এই বলে গ্যাব্রিয়েল আর্নেস্ট একটি অজ্ঞাত পরিচয় কিশোর, যে অন্যের প্রাণ রক্ষায় অসম সাহসিকতায় প্রাণ উৎসর্গ করেছে। প্রায় সব বিষয়ে পিসির কথা শোনে ভ্যানশিল, কিন্তু গ্যাব্রিয়েল আর্নেস্ট স্মৃতি তহবিলে চাঁদা দেওয়ার অনুরোধ সে সরাসরি প্রত্যাখ্যান করল।